দর্শক শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। হেলিকপ্টার দুর্ঘটনার পর এখনও খোঁজ মেলেনি ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান ও অন্যদের। এরই মধ্যে ইরানের সশস্ত্র বাহিনীকে সর্বশক্তি প্রয়োগের নির্দেশ দেওয়া হয়েছে। তবে বৈরী আবহাওয়ায় ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ। এমন পরিস্থিতিতে উদ্ধার কাজে সহযোগিতার জন্য একটি বিশেষজ্ঞ দল পাঠিয়েছে রাশিয়া ও তুরস্ক। বিস্তারিত শাহাদাত শাওনের রিপোর্টে। হেলিকপ্টার বিধ্বস্তের 11 ঘন্টা পেরিয়ে গেলেও ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির খোঁজ পাওয়া যায়নি। তাদের সন্ধান পেতে ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের দুর্গম পাহাড়ি এলাকায় চলছে ব্যাপক তল্লাশি অভিযান। তবে বৈরী আবহাওয়ার কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। এমন অবস্থায় প্রেসিডেন্ট রাইসিকে অনুসন্ধানে সহায়তার জন্য উদ্ধারকারী দল পাঠিয়েছে রাশিয়া। দলটিতে 47 জন বিশেষজ্ঞ উদ্ধারকারী উঁচু নিচু ও অসমতল ভূমিতে চলতে পারে এমন যানবাহন সহ একটি হেলিকপ্টার রয়েছে। হেলিকপ্টারটির সন্ধানে 32 জন পর্বত উদ্ধার বিশেষজ্ঞ পাঠিয়েছে তুরস্ক। পাশাপাশি 32টি গাড়ি মোতায়েন করা হয়েছে। এছাড়া ঘটনার অনুসন্ধান ও উদ্ধার অভিযানে সহায়তার জন্য এগিয়ে এসেছে সৌদি আরব, আর্মেনিয়া, ইউরোপীয় কমিশন সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ। অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়ার খবরে সহমর্মিতা ও উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্বের বিভিন্ন দেশের নেতারা। তবে কোনো মন্তব্য করেনি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও নেটোভুক্ত দেশ। রোববার আজারবাইজানের প্রেসিডেন্টের সঙ্গে দেখা করেন ইব্রাহিম রাইসি। তারা একসঙ্গে একটি বাঁধ উদ্বোধন করেন। সে অনুষ্ঠান থেকে ফেরার পথে রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। শাহাদাত শাওন, RTV। ভারতে গিয়ে 4 দিন ধরে নিখোঁজ ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম। ইতিমধ্যে গোয়েন্দা পুলিশকেও জানিয়েছেন মেয়ে মুমতারিন ফেরদৌস। বিষয়টি নিয়ে ভারতের পুলিশ বাহিনীর সঙ্গেও কথা বলা হচ্ছে বলে জানিয়েছেন মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ। রোববার ডিবি প্রধান হারুনুর রশিদ জানান, এমপি আনোয়ারের ব্যবহৃত ভারতীয় নম্বরের সর্বশেষ অবস্থান মুজাফফরাবাদ পাওয়া গিয়েছে। এদিকে ভারতের পশ্চিমবঙ্গের বারুইনগর থানায় এমপি আজিমের নিখোঁজের বিষয়ে সাধারণ ডায়েরি করেছেন গোপাল বিশ্বাস নামে এক ব্যক্তি। সেখানে উল্লেখ করা হয়েছে, গত 12 মে বারুইনগরের গোপালের বাড়িতেই ওঠেন এমপি আজিম। 13 মে ডাক্তার দেখানোর কথা বলে বাড়ি থেকে বের হন। সন্ধ্যায় ফেরার কথা থাকলেও না এসে গোপালের মুঠোফোনে খুদে বার্তায় জানান বিশেষ কাজে দিল্লি যাওয়ার কথা। 15 মে ফের বার্তা পাঠিয়ে এমপি আজিম জানান দিল্লিতে পৌঁছেছেন তিনি। তবে ভিআইপিরা সাথে থাকায় ফোন করতেও নিষেধ করেন তিনি। এরপর থেকেই পুরো যোগাযোগ বিচ্ছিন্ন ঝিনাইদহ 4 আসনের এমপি আনোয়ারের। দর্শক, ঝিনাইদহ 4 আসনের এমপি নিখোঁজের বিষয়ে কলকাতা থেকে সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী পরমাশিস ঘোষ রায়। বাংলাদেশের সংসদ সদস্য আনোয়ারুল আজিম সাহেব কিন্তু গত 12 মে কলকাতায় চিকিৎসা করতে এসে এখনো পর্যন্ত যেটা খবর, তিনি কিন্তু নিখোঁজ হয়ে গেছেন। উত্তর 24 পরগনা জেলার ব্যারাকপুর সাব ডিভিশনের অন্তর্গত বরানগর থানার অন্তর্গত মণ্ডলপাড়া লেনে তার বন্ধু গোপাল বিশ্বাসের বাড়িতে কিন্তু গত 12 মে এসে উঠেছিলেন এবং 13 মে কিন্তু তিনি দিল্লির উদ্দেশ্যে রওনা হন চিকিৎসার কারণে। তারপর থেকে 15 তারিখ পর্যন্ত ওনার সঙ্গে যোগাযোগ ছিল তার বন্ধু গোপাল বিশ্বাসের এবং 16 মের পরে কিন্তু কোনো যোগাযোগ হয়নি। সংসদ সদস্যর মেয়ে বাংলাদেশ থেকে তার বন্ধুকে গোপাল বিশ্বাসকে ফোন করে জানান যে তার বাবার সঙ্গে তিনি যোগাযোগ করতে পারছেন না। এমতো অবস্থায় গত শনিবার কিন্তু গোপাল বিশ্বাস বরানগর থানায় একটি মিসিং ডায়েরি করেন এবং সেই মিসিং ডায়েরির পরে কিন্তু কলকাতা পুলিশের অন্তর্গত অর্থাৎ ব্যারাকপুর পুলিশ কমিশনারেট কিন্তু অত্যন্ত তৎপরতার সঙ্গে এই যে বাংলাদেশের সংসদ সদস্য যে নিখোঁজ হয়েছেন তার তদন্ত কিন্তু ইতিমধ্যে শুরু করেছে এবং কলকাতা পুলিশ এবং ব্যারাকপুর কমিশনারের তরফ থেকে কিন্তু বাংলাদেশ উপ হাই কমিশনার যেমন যোগাযোগ করা হয়েছে, দিল্লির সঙ্গেও কিন্তু ইতিমধ্যে যোগাযোগ করা হয়েছে। সর্বশেষ খবর অনুযায়ী কিন্তু এখনো পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি, কিন্তু পুলিশ তদন্তের স্বার্থে বেশি কিছু মুখ না খুললেও কিন্তু তদন্ত কিন্তু এগোচ্ছে। সেটা কিন্তু কলকাতার ব্যারাকপুর কমিশনারেটের কমিশনার সাহেব অনুপম সিং সেটা কিন্তু সংবাদ মাধ্যমের কাছে ইতিমধ্যেই জানিয়েছেন এবং তার পরিবারের তরফ থেকেও কিন্তু 3 জন সদস্য ইতিমধ্যে তারা কলকাতায় এসে পৌঁছেছেন। তারা উদ্বিগ্ন রয়েছেন। পুলিশ প্রশাসনের তরফ থেকে কিন্তু সব রকম সহযোগিতার আশ্বাস দেওয়া হচ্ছে। সর্বশেষ খবর অনুযায়ী
যেটুকু আমরা জানতে পেরেছি, এখনো পর্যন্ত ওনার খোঁজ না পাওয়া গেলেও তদন্ত এগোচ্ছে। আমরা পরবর্তী পর্যায়ক্রমে কিন্তু তার কোনো খোঁজ পাওয়া যায় কিনা আমরা জানাতে থাকবো। কলকাতা থেকে জানাচ্ছিলেন পরমাশিস ঘোষ রায়। ব্যাটারি চালিত রিকশা চালকদের সঙ্গে গতকালের সংঘর্ষের পর সতর্ক অবস্থায় রাজধানীর বিভিন্ন মোড়ে অবস্থান নিয়েছে পুলিশ। মিরপুর 10 নম্বর গোল চত্বর, কালশী সহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। তবে এখন পর্যন্ত রাজধানীর কোথাও ব্যাটারি চালিত রিকশা চালকদের আন্দোলনের খবর পাওয়া যায়নি। আগামীকাল রিকশা চলতে দেওয়ার দাবিতে সেতু মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি দেওয়ার কথা রয়েছে আন্দোলনকারীদের। গতকাল রাজধানী মিরপুর সহ বেশ কিছু এলাকায় দিনভর বিক্ষোভ করে অটোরিকশা চালকরা, বন্ধ করে দেয় যান চলাচল। কালশী এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় আন্দোলনকারীরা। দর্শক, এই মুহূর্তে মিরপুর 10 থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সুমন তানভীর। তানভীর, ব্যাটারি চালিত রিকশা চালকদের গতকালের আন্দোলনের পর আজ কি পরিস্থিতি বিরাজ করছে জানাবেন? আপনি জানেন সিনথিয়া যে গতকাল আসলে হঠাৎ করেই ব্যাটারি চালিত যারা রিক্সা চালক আছেন তারা রাজপথে নেমে আসেন। যদিও এর আগে একটি ঘোষণা ছিল যে ব্যাটারি চালিত রিক্সা আসলে রাজপথে নামতে পারবে না। তারপরে পুলিশের নানা রকম অভিযানের পরে কিন্তু তারা ক্ষুব্ধ হয়ে কালকে রাস্তায় নেমেছিল। এবং এখন আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, মিরপুর 10 নম্বর গোল চত্বর, এই গোল চত্বর কিন্তু কালকে প্রায় সারাদিন অবরুদ্ধ ছিল। এবং যখন তারা ছেড়ে দিয়েছে এবং ছেড়ে দেওয়ার পরে কিন্তু আমরা দেখেছি যে কালশী এলাকা রণক্ষেত্রে পরিণত হতে, সেই জায়গা থেকে আজকে কিন্তু আসলে মিরপুর এলাকায় আমরা দেখছি যে সতর্ক অবস্থায় রয়েছে পুলিশ। এখানে অতিরিক্ত পুলিশ মিরপুর এই 10 নম্বর গোল চত্বরে কিন্তু আসলে অবস্থান করছে। তবে আমরা যখন এখানে কথা বলছি ঠিক সেই সময় কিন্তু আজকে রামপুরা এলাকায় বেটার লাইফ হসপিটালের সামনে কিন্তু এই অটোরিকশা চালকরা কিন্তু একই দাবিতে কিন্তু বিক্ষোভে নেমেছেন। অর্থাৎ ওই এলাকার পরিস্থিতিটা আজকে কি হবে সেই ব্যাপারে কিন্তু আসলে বলা যাচ্ছে না। তবে এই এলাকার যারা অটোরিকশা চালক আছেন তাদের সঙ্গে এবং তাদের নেতাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে আজকে তাদের কোনো কর্মসূচি নেই। তারা কালকে সেতু মন্ত্রণালয়ে যাবেন এবং ওবায়দুল কাদের বরাবর, অর্থাৎ সেতু মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী বরাবর তারা একটি স্মারকলিপি দেবেন অটোরিকশা চালানোর দাবিতে। এবং আজকে তারা কোনো কর্মসূচি যাবে না এমনটা কিন্তু জানিয়েছেন। তবে তারা একটি কথা বারবার বলছেন এবং বিক্ষুব্ধ হয়ে কালকেও বলছিলেন যে তারা অটোরিকশা আসলে রাস্তায় না নামালেও তাদের যে গ্যারেজ আছে সেই গ্যারেজ থেকে কিন্তু পুলিশ অভিযান করে কিন্তু অটোরিকশাগুলো নিয়ে আসছে, যেটাকে তারা খুব অন্যায় হিসেবেই বলছেন। যদিও পুলিশের এই বিষয়ে এখন পর্যন্ত কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে সার্বিক বিষয়ে অটোরিকশার যে কালকের আন্দোলন, সেই আন্দোলনের পরে আজকের পরিস্থিতি আমরা বলতে পারি এখন পর্যন্ত মিরপুর এলাকা আসলে শান্ত আছে। তবে আমি বলছিলাম যে রামপুরা এলাকায় এরই মধ্যে অটোরিকশা চালকরা কিন্তু আসলে রাজপথে নেমেছেন। সিনথিয়া, ধন্যবাদ। মধ্যরাত থেকে শেষ হয়েছে দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের প্রচার। এ ধাপে 156 উপজেলায় ভোট গ্রহণ হবে আগামীকাল। সকাল 8টায় শুরু হয়ে টানা চলবে বিকেল 4টা পর্যন্ত। 24টি উপজেলায় ইভিএমে এবং বাকিগুলোতে ভোট হবে ব্যালট পেপারে। উপলক্ষে নির্বাচনী এলাকার সাধারণ ছুটি থাকবে। প্রথম ধাপের মতো এবারও ক্ষমতাসীন আওয়ামী লীগের কোনো আনুষ্ঠানিক প্রার্থী নেই নির্বাচনে। স্বতন্ত্র হিসাবে নিজেদের পছন্দের প্রতীক বেছে নিয়েছেন তারা। বিএনপি আগের ধাপের মতো এবারও নির্বাচন বর্জন করেছে। নির্বাচন উপলক্ষে আজ কেন্দ্রে কেন্দ্রে পৌঁছানো হবে সরঞ্জাম। 697 ভোট কেন্দ্রে আজ ব্যালট পেপার যাবে। বাকি 12,323 কেন্দ্রে যাবে ভোটের দিন সকালে। দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে 1,824 জন প্রার্থী আছে। নির্বাচনে পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় 3 লাখ সদস্য মোতায়েন করা হয়েছে। দর্শক, নির্বাচনের শেষ সময়ের প্রস্তুতির বিষয়ে জানাতে মাঠে আছেন আমাদের সহকর্মীরা। এ বিষয়ে জানাতে ভোলা থেকে যুক্ত হচ্ছেন অমিতাভ অপু ও আখাউড়ায় আছেন সাদ্দাম হোসেন। শুরুতেই চলে যাচ্ছে অপুর কাছে। অপু, নির্বাচনের প্রস্তুতি সহ ভোটের সার্বিক অবস্থা কেমন দেখছেন জানাবেন? আপনি যেটা জানতে চেয়েছেন, আমি এই মুহূর্তে ভোলা সদর উপজেলা যেখানে নজরুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আছি, যেখানে আনসার সদস্য বাহিনীদেরকে অস্ত্র বিতরণ করা হচ্ছে এবং তার পাশেই আবার ভোটের বাক্স, ব্যালট এগুলো বিতরণ করার জন্য সেই প্রস্তুতিগুলো চলছে। আপনাকে জানিয়ে রাখি যে ভোলার 3টি উপজেলায় নির্বাচন হচ্ছে, সেটি ভোলা সদর এবং দৌলতখান, বোরহানউদ্দিন, এই 3 উপজেলার
প্রার্থী রয়েছেন চেয়ারম্যান পদে 12 জন, ভাইস চেয়ারম্যান পদে 12 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 13 জন। এই 37 জনের মধ্যে কিন্তু বহু প্রতিদ্বন্দ্বিতা, মূলত এরা সকলে কিন্তু আওয়ামী লীগ সমর্থিত গ্রুপের মধ্যেই কিন্তু এবার প্রতিযোগিতা হচ্ছে, যে কারণে কিন্তু গত কয়েকদিন ধরে একটু টানটান উত্তেজনা রয়েছে যে কি পরিস্থিতি দাঁড়ায়। ইতিমধ্যে 117 উপজেলা 142টি 14টি ভোট কেন্দ্রের মধ্যে 42টিকে অধিক ঝুঁকিপূর্ণ আখ্যা দিয়ে এবং সেটিকে অধিক নিরাপত্তা দেওয়ার জন্য দাবি জানিয়েছে প্রার্থীরাও। আবার দেখা যাচ্ছে প্রশাসন গোয়েন্দা সংস্থার তরফ থেকে 60টি কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ বলা হচ্ছে। এইসব কেন্দ্রে অধিক নিরাপত্তা ব্যবস্থা রাখা হচ্ছে এবং গোয়েন্দা সংস্থা সহ নজরদারিতে রাখা হয়েছে এবং সেখানে বলা হচ্ছে যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য তারা অন্তত 4 স্তরের বাহিনীকে এখানে মজুদ রাখা হয়েছে। এখানে র্যাব রয়েছে, এখানে কোস্টগার্ডের রয়েছে 13টি ইউনিয়নের দায়িত্বে এবং পুলিশ রয়েছে, আনসার সদস্যরা রয়েছে। তো এই যে আমরা যদি এর মধ্যে দেখাই যে এখানে সদর উপজেলা বর্তমানে যিনি চেয়ারম্যান মোশাররফ হোসেন, তিনি আনারস প্রতীক নিয়ে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করছেন। একই সঙ্গে ভাইস চেয়ারম্যান যিনি ছিলেন এতদিন 3 ট্রামের, সেই মোহাম্মদ ইউনূস, তিনি এখানে মোটরসাইকেল প্রতীক নিয়ে এখানে চেয়ারম্যান পদে আবার প্রতিদ্বন্দ্বিতা করছেন। ফলে দুই শক্তির মেরুতেই এখন জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ বিভক্ত হয়ে তারা প্রচারণা করছিল শেষ মুহূর্ত পর্যন্ত। আমাদের লড়াই পর্যন্ত অপেক্ষা করতে হবে আগামী দিন কি হচ্ছে ভোলাতে, এবং একই সঙ্গে দৌলত খান বড়নউদ্দিন উপজেলার কথা যদি বলি, তো আমরা এই মুহূর্তে ভোলার সর্বশেষ পরিস্থিতি আপনাকে জানাচ্ছি। আমি এই মুহূর্তে চলে যাব আখাউড়ে, সেখানে আমাদের রয়েছেন আরেক সহকর্মী সাদ্দাম হোসেন, আমরা তার কাছে জানতে পারবো সেখানকার পরিস্থিতি কি। সাদ্দাম, আপনি যদি জানান। অমিতাভ বাবু, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে রাত পোহালে কিন্তু 6ষ্ঠ উপজেলা নির্বাচনের যে দ্বিতীয় ধাপ সেটি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়াতে কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার 2টি উপজেলায় কিন্তু ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে যদি আমি বলি যে আখাউড়া এবং কসবাই, এই 2 উপজেলায় কিন্তু ভোটার সংখ্যা হচ্ছে প্রায় 4 লাখের মতন এবং মোট কেন্দ্র রয়েছে 129টি। এবং আমি এখানকার ব্রাহ্মণবাড়িয়ার রিটার্নিং কর্মকর্তা সাইফুল ইসলামের সাথে কথা বলেছি। তিনি যেমনটা বলছেন যে এই 2 উপজেলায় যে কেন্দ্রগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেই কেন্দ্রগুলোতে 4 জন করে পুলিশ এবং সাধারণ যে কেন্দ্রগুলো রয়েছে সেগুলোতে 3 জন করে পুলিশ কিন্তু মোতায়েন থাকবে। এবং আখাউড়া উপজেলায় 9 জন ম্যাজিস্ট্রেট এবং কসবাই 14 জন ম্যাজিস্ট্রেট কিন্তু তারা ভ্রাম্যমাণ হিসেবে কাজ করবেন। এবং তিনি যেমনটা বলছেন যে এই 2 উপজেলায় কিন্তু 4টা টিম, অর্থাৎ র্যাবের 4টা টিম কাজ করবেন এবং 4 প্লাটুন বিজিবও কিন্তু এই নির্বাচনের দিন থাকছে এবং তারা অবাধ সুষ্ঠু একটা নিরপেক্ষ নির্বাচন বাস্তবায়নের ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনী যা যা প্রয়োজন তা কিন্তু তা করছে। এবং আমি যদি বলি যে এই 2 উপজেলায় মোট ভোটার অর্থাৎ প্রার্থী যারা রয়েছেন তারা হচ্ছে 16 জন। কসবাই 3 জন চেয়ারম্যান প্রার্থী রয়েছেন এবং ভাইস চেয়ারম্যান প্রার্থী রয়েছেন হচ্ছেন পুরুষ 2 জন এবং মহিলা প্রার্থী 1 জন। তিনি ওনার সাথে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকে, তিনি বিনা ভোটেই কিন্তু নির্বাচিত হয়েছেন। এবং আখাউড়ার কথা যদি বলি, 3 জন চেয়ারম্যান প্রার্থী রয়েছেন, এর মধ্যে থেকে 1 জন কিন্তু ব্যক্তিগত কারণ দেখে তিনি সরে দাঁড়িয়েছেন, যার ফলে 3 জনের প্রতীক থাকলেও 2 জনের মধ্যে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। এবং চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান যারা রয়েছেন তারা হচ্ছে 4 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যানও কিন্তু রয়েছেন 4 জন। এই নিয়ে 2 উপজেলায় কিন্তু রাত পোহালেই ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করবেন এবং সব মিলিয়ে 16 জন প্রার্থী কিন্তু এই 2 উপজেলার প্রতিদ্বন্দ্বিতা করবেন। এবং আমি কথা বলেছিলাম এখানকার 2 উপজেলার যিনি রিটার্নিং কর্মকর্তা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা রয়েছেন, তারা যেমনটা বলছেন যে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ একটি নির্বাচন তারা চাচ্ছে এবং তারা ভোটারদেরও সহযোগিতা চেয়েছেন। তো এই ছিল সিন্তিয়া ব্রাহ্মণবাড়িয়ার যে 2 উপজেলা নির্বাচনের সর্বশেষ খবরাখবর আমার কাছে। আপনাদের দুজনকে ধন্যবাদ। তাপদাহে নানা রোগের প্রকোপের পর চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। সারা দেশে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। চলতি বছর 5.5 মাসে আক্রান্ত হয়েছে গেলবারের তুলনায় দ্বিগুণ, মৃত্যুর সংখ্যা বেড়েছে প্রায় 3 গুণ। গতবারের চেয়ে এবারের উপসর্গে কিছুটা ভিন্নতা রয়েছে জানিয়ে ডেঙ্গুতে মৃত্যু কমাতে সমন্বিতভাবে কাজ করার পরামর্শ বিশেষজ্ঞ চিকিৎসকদের। রফিকুল ইসলামের রিপোর্ট, ছবি তুলেছেন নিহার নন্দী। তাপদাহের অসহনীয় অবস্থার পর তাপমাত্রার পারদ নামতে শুরু করেছে। এতে জনজীবনে অস্বস্তি কমলেও নতুন করে আতঙ্ক তৈরি করছে ডেঙ্গু। 2 ভবনের মাঝে ফেলা আবর্জনা, বিশেষ করে চিপসের প্যাকেট, পলিথিন, ডাবের খোসা, ড্রাম ও গাছের টবে জমে থাকা স্বচ্ছ পানিতে জন্ম নিচ্ছে এডিসের লার্ভা। আমি 2 বার আক্রান্ত হয়েছি, এখনো বর্তমানে ডেঙ্গুতে আক্রান্ত। এগুলা কোনো ওষুধ দিতেছে না, কিছু করতেছে না। এরা মাসের ভিতরে মনে করেন 2-1 দিন আয়, যে জায়গায় কামড় দেয়, এই জায়গায় চুলকায়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে গেল বছর জানুয়ারি থেকে 17 মে পর্যন্ত হাসপাতালে ভর্তি ছিল 1330 জন, মৃত্যু হয়েছিল 12 জনের। আর চলতি বছর
এবছর একই সময়ে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৩৩ জনের। হাসপাতালে ভর্তি 2581 জন। প্রথমে ব্যথা ছিল, খাওয়া দাওয়া খাইতে পারি নাই, বমি ছিল, শরীর ব্যথা ছিল, জ্বর আসতো, মাথা ঘুরাতো, তারপরে এখানে আসার পর স্যালাইন দিল। এবছর জটিল উপসর্গ নিয়ে রোগীরা হাসপাতালে আসছে বলে জানায় চিকিৎসকরা। তারা ম্যাক্সিমাম ক্ষেত্রে বলে আমরা বুঝতে পারিনি যে আমার ডেঙ্গু হয়েছে, কারণ দেখা যাচ্ছে জ্বর দীর্ঘদিন কমতেছে না, ডায়রিয়া, পেটে ব্যথা কমতেছে না। ডেঙ্গুতে যে অ্যাবডোমিনাল একুট অ্যাবডোমিনাল ফিসার্স আছে, যেটাকে আমরা বলি কমপ্লিকেটেড ডেঙ্গু, সেটি নিয়ে এসে এবার উপস্থিত হয়েছে। চিকিৎসা ক্ষেত্রে নীতিমালা সঠিকভাবে অনুসরণ করতে পারলে ডেঙ্গুতে মৃত্যু কমবে বলে আশা বিশেষজ্ঞদের। মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক স্বাস্থ্যসেবা, মাধ্যমিক স্বাস্থ্যসেবা এবং রোগীর টেস্ট সবগুলো যদি এক জায়গায় করেন, হাজার হাজার লোক সেখানে জড়ো হবে, সময় মতো তারা সেবা পাবে না, পাওয়া সম্ভব না। আমরা তৃপ্তির ঢেকুর তুলতে পারি, কিন্তু মানুষের মৃত্যুটা কমাতে পারবো না। গতবার আমি বলবো না কেউ কাজ করেনি, সবাই সর্বোচ্চ পর্যায়ে কাজ করেছে, কিন্তু সমন্বয়ের কাজটা হয়নি। নিয়ম কানুনের নিগড়ে বাধা, যে আমি কেন তাকে করব, আমার ফান্ড কোথায়, আমার কথায় তো সে অমুক করবে না। এগুলো সমাধান করতে পারে সর্বোচ্চ পর্যায়ে রাজনৈতিক সিদ্ধান্ত। ডেঙ্গুর প্রজনন স্থল ধ্বংসের সব শ্রেণী পেশার মানুষকে নিয়ে সমন্বিত উদ্যোগ নেয়ারও তাগিদ বিশেষজ্ঞদের। পরিবেশকে পরিচ্ছন্ন করবার জন্য একসাথে কাজ না করি, তাহলে কিন্তু এরিস মশার বৃদ্ধি পাবে। রফিকুল ইসলাম, RTV, ঢাকা। সিঙ্গার বাংলাদেশের ট্রান্সফরমেশনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে বুরাক ওসচিভিত আসছে বাংলাদেশে। ভক্ত ক্রেতাদের তুমুল আগ্রহের কথা বিবেচনা করে বুরাক ওসচিভিতের সাথে দেখা করার সুযোগ বৃদ্ধি করেছে সিঙ্গার বাংলাদেশ। দেশব্যাপী যে কোনো সিঙ্গার বেকুম রিটেল স্টোর অথবা singarBD.com থেকে 19 থেকে 26 মে পর্যন্ত যে কোনো পণ্য কিনে ভাগ্যবান ক্রেতা দেখা করতে পারবেন তাদের প্রিয় অভিনেতা বুরাক ওসচিভিতের সাথে। আমি দেখা করতে চাই। হ্যাঁ, খবর সত্যি। বুরাক আসছে বাংলাদেশে 19 থেকে 26 মে। চলে আসুন যে কোনো সিঙ্গার বেকো স্টোরে আর যে কোনো পণ্য কিনে জিতে নিন বুরাক ওসচিভিতের সাথে দেখা করার লাইফ টাইম চান্স। মধ্যরাত থেকে বঙ্গোপসাগরে মাছ ধরায় 65 দিনের নিষেধাজ্ঞা শুরু হয়েছে। ইলিশ সহ অন্যান্য সামুদ্রিক মাছের প্রজননকাল উপলক্ষে বঙ্গোপসাগর ও নদী মোহনায় এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে আগামী 23 জুলাই পর্যন্ত। ফলে আগামী 2 মাসের বেশি সময়ের জন্য বন্ধ থাকবে সামুদ্রিক মাছ আহরণ। মৎস্য অধিদপ্তর সূত্র জানায়, মে-জুন মাস সাগরে বিভিন্ন প্রজাতির মাছের প্রজনন মৌসুম। প্রযোজন নিরাপদ ও প্রযোজনের পর রেণু মাছের বেড়ে ওঠা নিশ্চিত করতে প্রতি বছর 20 মে থেকে 23 জুন পর্যন্ত 65 দিন গভীর সমুদ্রে মাছ আহরণে নিষেধাজ্ঞা দেওয়া হয়। নিষেধাজ্ঞা কার্যকরে উপকূলের মৎস্য মোকামগুলোতে নেওয়া হয়েছে নানা প্রস্তুতি। সাগরে থাকা বেশিরভাগ ট্রলার গতকাল বিকেলে ফিরে এসেছে। যদিও মৎস্যজীবীদের দাবি, এই সুযোগে ভারতীয় ট্রলারগুলো বাংলাদেশের জলসীমায় ঢুকে মাছ আহরণ করে নিয়ে যায়। আর জেলেদের অভিযোগ, নিষেধাজ্ঞা চলাকালীন সরকারি সহায়তা দেওয়ার কথা থাকলেও বেশিরভাগই তা পান না। আমার নিজের ব্যক্তিগত বোর্ডে 24 জন মানুষ ছিল। এখন আমরা সরকার 65 দিন অভিযান দেওয়ার কারণে আমরা সরকার আইন মেনে চলতে হইব। এখন আমাদের চলার মতো কোনো পথ নাই। সরকার যদি একটু ভালোভাবে দেখে, ভালোভাবে তাকা, তাহলে জেলুগুলো আপাতত যে জিনিসগুলো আছে সরকারি টান এগুলো যদি দেয়, তাহলে জেলুগুলো একটু বাঁচতে পারবো না। গতকালকে সবগুলো বোট সাগর থেকে উঠে গেছে। আমরা গতকালকার আগে বোটগুলোর হিসেব কিতাব দিয়ে দিছি। আজকে থেকে বোটগুলো সাগরে যাবে না, আমাদের আরো কোনো মাছ বিক্রি চলবে না। অভিযান আগে গতকাল থেকে রাত থেকে শুরু হওয়ার কারণে আমাদের ঘাটে মাছ বেচা কিনা বন্ধ, কোনো কৃষি বোর্ডে মাছ বেচা কিনা এখানে হচ্ছে। এ বিষয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, জেলেদের অভিযোগ নিষেধাজ্ঞার সময় সরকারি সহায়তা পান না, এই বিষয়ে কর্তৃপক্ষের কোনো বক্তব্য পেয়েছেন কিনা জানাবেন। যে সিনথিয়া যেমনটি বলেছেন, আজ মধ্যরাত থেকে কিন্তু সাগরে মাছ ধরা বন্ধ হয়ে গেছে 65 দিনের জন্য। তবে জেলেরা কিন্তু সরাসরি অভিযোগ করে বলেছেন যে 65 দিন বন্ধ থাকবে, তারা কিভাবে চলবে সেই বিষয়টি কিন্তু বিবেচনার বিষয়। এবং সেই সাথে তারা জানিয়েছেন তাদের বন্ধের সময় কিন্তু ভারতীয়রা কিন্তু সাগরে এসে মাছ মারে, এই বিষয়টাও কিন্তু তারা সরাসরি অভিযোগ করেছেন। আমরা কথা বলেছিলাম চট্টগ্রাম জেলা মৎস্য অফিসারের সাথে, তিনি জানিয়েছেন চট্টগ্রামের 15টি উপজেলার মধ্যে 5টি উপজেলা হচ্ছে যে উপকূলীয় অঞ্চল। সেই উপকূলীয় অঞ্চলগুলিতে 25,000 নিবন্ধনকৃত জেলে রয়েছে। তাদেরকে এই 65 দিন বন্ধে 86 কেজি করে চাউল দেওয়া হবে এবং এরপরে যদি আরও কেউ আবেদন করে থাকে তারপরও তাদেরকেও দেওয়া হবে। তবে জেলেরা অভিযোগ করে বলেছেন তারা কিন্তু এই চাউল কিন্তু কবে নাগাদ পাবেন এবং এই চাউল আদৌ পাবেন কিনা সেটাও সন্দেহ। গত বছর কিন্তু অনেকেই চাউল পাননি বলে কিন্তু অভিযোগ করেছেন। এবং জেলা
মৎস্য কর্মকর্তা জানিয়েছেন তারা কিন্তু সঠিকভাবে ডিস্ট্রিবিউশন করে থাকেন, কিন্তু জেলেদের অভিযোগ হচ্ছে যে তারা কিন্তু পান না। তারা কিন্তু গতবার কিন্তু বিভিন্ন দপ্তরে কিন্তু ঘুরেছেন, কিন্তু চাউল পাননি। এবং জেলেরা আরও অভিযোগ করেছেন এই মুহূর্তে কিন্তু আসলে একেবারে মাছ ধরার পূর্ণ মৌসুম, এই মুহূর্তে কিন্তু এটা বন্ধ দেওয়ার কিন্তু কতটুকু যুক্তিসঙ্গত তারা কিন্তু অভিযোগ করে বলেছেন। যেহেতু এখন মাছ ধরার মৌসুম, সেজন্য বন্ধটা না দিলেও পারত। তবে যেহেতু বন্ধ দিয়েছে সরকার, তারা তাদের সরকারের আইনকে মেনেই সব কিছু একেবারে উপকূলে নিয়ে এসেছেন। যেই মাছ ধরার ট্রলার, নৌকা, স্পিড বোট সবগুলো কিন্তু তারা ঘাটে বেঁধে রেখেছেন এবং অনেকে কিন্তু জাল বুনতেছেন, অনেকে কিন্তু আসতেছেন। যেহেতু সরকারি নিষেধাজ্ঞা শুরু হয়ে গেছে, অনেকে এখনো সাগরের মাঝখানে রয়ে গেছে, তারা আজকের মধ্যে সন্ধ্যার মধ্যে চলে আসবেন বলে জেলেরা জানিয়েছেন। তবে তাদের একটাই অভিযোগ, সেটা হচ্ছে যে যাতে বন্ধ থাকাকালীন অবস্থায় ভারতীয়রা জেলেরা যাতে কোনোভাবে মাছ ধরতে না পারে এবং একই সাথে তাদের যেই চাউল দেওয়ার কথা তাদেরকে আর্থিক অনুদান, সেটা যাতে যথাযথভাবে দেওয়া হয় সেই বিষয়টা কিন্তু দেখার জন্য বলেছেন। ধন্যবাদ। আবারও আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতে অনুষ্ঠিত হচ্ছে 18তম লোকসভা নির্বাচনের ৫ম দফার ভোট। দেশটির ২টি কেন্দ্রশাসিত রাজ্যসহ মোট ৮টি রাজ্যের ৪৯ আসনে চলছে ভোট গ্রহণ। স্থানীয় সময় সকাল ৭টায় শুরু হয়ে যা চলবে বিকেল ৫টা পর্যন্ত। ৫ম দফার ভোটের লড়াইয়ে আছেন রাহুল গান্ধী, কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিংহের মতো হেভিওয়েট প্রার্থী। লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৬৯৫ জন প্রার্থী। বিহার, ঝাড়খণ্ড, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গে চলছে লোকসভার ভোট গ্রহণ। এছাড়া ভারত শাসিত জম্মু কাশ্মীর ও লাদাখের আসনেও ভোট হচ্ছে। লোকসভা নির্বাচনের পাশাপাশি ওড়িশার ৩৫টি আসনে চলছে বিধানসভা নির্বাচনের ভোট। খেলার খবর ফুটবল। ইংলিশ প্রিমিয়ার লিগে টানা চতুর্থ শিরোপা ঘরে তুলল ম্যানচেস্টার সিটি। লিগের শেষ ম্যাচে ওয়েস্ট হ্যামকে ৩-১ গোলে হারিয়ে অসাধ্য কাজটি করে দেখালো পেপ গার্দিওলার বাহিনী। আর এতে ইংলিশ লিগের একমাত্র দল হিসেবে টানা 4টি লিগ শিরোপা জয়ের কীর্তি গড়েছে সিটিজেনরা। নাজমুস সাকিবের রিপোর্ট। রোমাঞ্চকর শেষের অপেক্ষায় ছিল ইংলিশ প্রিমিয়ার লিগ। শেষ দিনে শিরোপার লড়াইয়ে ছিল ম্যানচেস্টার সিটি ও আর্সেনাল। তবে ঘরের মাঠ ইতিহাদে ইতিহাস গড়ার সুযোগ হাতছাড়া করেনি সিটিজেনরা। ওয়েস্ট হ্যামকে ৩-১ গোলে হারিয়ে প্রথম ইংলিশ ক্লাব হিসেবে টানা চতুর্থ প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের উল্লাসে মাতল গার্দিওলার দল। ম্যাচের শুরু থেকেই আধিপত্য নিয়ে লড়তে থাকে ম্যানচেস্টার সিটি। 2 মিনিটে বের্নার্দো সিলভার অ্যাসিস্টে গোল করে নিজেদের শক্তির জানান দেন ফিল ফোডেন। 18 মিনিটে নিজের দ্বিতীয় গোল আদায় করেন মৌসুমের সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়া ইংলিশ এই মিডফিল্ডার। প্রথমার্ধের শেষ দিকে সিটির জাল খুঁজে নিয়ে ব্যবধান কমায় ওয়েস্ট হ্যাম। মোহাম্মদ কুদুসের গোলে 2-1 ব্যবধানে বিরতিতে যায় তারা। দ্বিতীয়ার্ধের শুরু থেকে আবারও আক্রমণাত্মক হয়ে ওঠে সিটিজেনরা। 59 মিনিটে সিলভার বাড়ানো বল জালে পাঠিয়ে ম্যান সিটিকে ঐতিহাসিক জয় এনে দেন রদ্রি। নাজমুস সাকিব, RTV। সকালের সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।